গত ক্লাসে পড়িয়েছিলাম যে হচ্ছে দেখাচ্ছি অল্প করে। একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের বর্ধিত যে ব্যাসটি 25 বিন্দুগামী, একটু তোমাদের নিজে করতে বলেছিলাম হিসাবটা। বর্ধিত যে ব্যাস, জ্যা এবং ব্যাসের মধ্যে পার্থক্য তোমরা জানো। এই ব্যাসও কিন্তু একটা জ্যা, যে ব্যাসটা সবচাইতে বড় সেটাকে আমরা, যে জ্যাটা সবচেয়ে বড় সেটাকে আমরা ব্যাস বলি, অথবা আমরা আরো বলতে পারি যে হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জ্যাটাই হচ্ছে ব্যাস। তো যে ব্যাসটি 25 বিন্দুগামী, দেখো কমন সেন্সটা খেয়াল করো। চিত্র মনে করো নাই, চিত্র দিলে তো সহজ হয়ে গেল, চিত্র ছাড়াটা একটু কঠিন। কমন সেন্স হচ্ছে আমাদের জ্যায়ের সমীকরণ বের করতে বলেছে। জ্যা মানে কি? রেখা। রেখার উপর কয়টা বিন্দু লাগবে? দুইটা বিন্দু লাগবে। খেয়াল করে দেখো তো, একটা বিন্দু কিন্তু দেওয়াই আছে যে বৃত্তের বর্ধিত যে ব্যাসটি 25 বিন্দুগামী, তাহলে 25 বিন্দুতে দেওয়াই আছে একটা বিন্দু। এবং আমরা জানি যে ব্যাস কোন দিক দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়। জ্যা কেন্দ্র দিয়ে যায়, ব্যাস কেন্দ্র দিয়ে যায় না। জ্যা কিন্তু কেন্দ্র দিয়ে আসলে ব্যাস কেন্দ্র দিয়ে যায়, জ্যা কিন্তু কেন্দ্র দিয়ে যায় না। একটা যাই কেন্দ্র দিয়ে যায় সেটার নাম হচ্ছে ব্যাস। তো যে বৃত্তটা দেওয়া আছে সে বৃত্তের কেন্দ্র কিন্তু আমরা ইজিলি নির্ণয় করতে জানি। যদি আমি বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে জানি বা পারি, হয়ে গেল। তাহলে এই কেন্দ্রটা কিন্তু অবশ্যই ওই ব্যাসের উপর অবস্থিত বা জ্যায়ের উপর অবস্থিত। এটা জ্যাও তো একটা, এটা ব্যাস বা জ্যা দুটাই বলতে পারি আমরা, ঠিক আছে। এটা এই জ্যাটার স্পেশাল নাম হচ্ছে ব্যাস, যেহেতু এই জ্যাটা হচ্ছে ওই কেন্দ্র দিয়ে যাচ্ছে। এইটা যে কেন্দ্র এবং একটা বিন্দু, আমরা জানি যে কোনো রেখার উপর যে দুটা বিন্দু থাকে, কোথায়? যে কোনো জায়গায়, এখানে 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 এখানে, ইচ্ছা তোমার এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। যে কোনো জায়গায় দুইটা বিন্দু থাকলে আমরা ওই রেখার সমীকরণ বের করতে পারি। ভেরি সিম্পল কথা। তাহলে একটা বিন্দু একটা বিন্দু, সরল রেখা চ্যাপ্টারে পড়া। গত দিন আমি কিন্তু আবারও ফরওয়ার্ড করেছি দুইটা ক্লাস তোমাদের গ্রুপে, সরল রেখার। হ্যাঁ, এরপরে চ্যাপ্টার যেটা আছে, ওই সরল রেখা ভালো জানলে তোমার ওই চ্যাপ্টার মোটামুটি 80% কমপ্লিট হয়ে যাবে। এরপরের যে চ্যাপ্টার 4.2 যেটা আছে, 80% কমপ্লিট। সরল রেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দুটা ক্লাস আমি ফরওয়ার্ড করেছি তোমাদের আবারও, যে যদি কোনো জায়গায় না বুঝে তাহলে ওই দুটা ক্লাস একটু দেখে নিও। বেসিক ক্লাস একটু দিয়েছি আমরা, ঠিক আছে। দুটা বেসিক ক্লাস আমি গ্রুপের মধ্যে আবারও কিন্তু ফরওয়ার্ড করেছি। ওকে, দুটা বিন্দু পেয়েছি, দুইটা বিন্দু নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখা সমীকরণ আমরা সকলেই জানি, খুবই বহুল ব্যবহৃত একটা ইকুয়েশন। দুটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখা সমীকরণ, x বিয়োগ x1, x1 বিয়োগ x2, y বিয়োগ y1, y1 বিয়োগ y2। কোনটাকে আমরা x1 y1 ধরবো? যে কোনো একটাকে। দুইটা বিন্দুর মধ্যে যে কোনো একটাকে আমরা মনে মনে x1 y1 ধরবো এবং অন্যটাকে ধরবো হচ্ছে x2 y2। ওকে, কমপ্লিট। গত ক্লাসে পড়িয়েছিলাম, মাঝখানে একটা ক্লাস মনে হয় নিতে পারি নাই, তাই একটু আবার একটু রিভিউ করলাম। এবার দেখো, দেখাও যে a11 বিন্দুটি এত বৃত্তের উপর অবস্থিত। দুইভাবে আমি দেখাচ্ছি, দুইভাবে তিনভাবে বিভিন্ন ভাবে দেখানো যায়। আমি যদি একটা প্রবলেম ভালোভাবে বুঝি, বিভিন্ন ভাবে প্রবলেমটাকে সলভ করতে পারি, ঠিক আছে। কোনো কোনো অঙ্ক 2, 3, 4, 5 বিভিন্ন ভাবে সলভ করা যায়। a11 বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। কমন সেন্স কি বলে? এই বৃত্তের উপর অবস্থিত মানে কি? এই রেখাটা সিদ্ধ হবে, সরি এই বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে, একটা নিয়ম। দেখো আমি যদি বৃত্তটা দাগাই, আরো একটা নিয়ম বলছি। একটা বৃত্ত দাগাই, আমি একটা রাফ করে একটা বৃত্ত দাগাচ্ছি, ঠিক আছে। এই বৃত্তের কেন্দ্র কোথায় হবে? এক্স অক্ষ ওয়াই অক্ষ না দাগিয়ে একটা রাফ একটা বৃত্ত দাগালাম, এই বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তের নাম কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12। তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সূক্ষ্মভাবে বোঝানো হয়, সূক্ষ্মভাবে, আফসা আফসা বোঝানো হয় না কিন্তু, যে না আফসা আফসা বুঝিয়ে দৌড়া দৌড়ে চলে যাচ্ছি, বিষয়টা এরকম না। সুন্দর করে একেবারে বোঝানোর চেষ্টা করে, একটু মনোযোগ দিলেই দেখবা তোমার কাছে গণিত মজা না লেগে উপায় নেই। একটু আমার ক্লাসগুলো একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে করবা। এই বৃত্ত, তাহলে এই বৃত্তের যে কোনো একটা জায়গায় বিন্দু দিলাম, যে এখানে দিলাম মনে করো, আচ্ছা এখানে দিলাম, এই যে এখানে দিলাম 1 1 বিন্দু মনে করো, হ্যাঁ এখানে একটা দিলাম। এই বৃত্তের উপর অবস্থিত যে 1 1 বিন্দুটা, এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো তো, প্রমাণ করে যদি দেখাতে চাই, এই বৃত্তের
কেন্দ্র তো একটা আছে, কেন্দ্র যদি বের করে নিই, আমি কিন্তু অন্য পদ্ধতি দেখাচ্ছি। প্রথম পদ্ধতিতে বলেছি আমি যে ওয়ান ওয়ান বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে, সিদ্ধ করছি। দুইটা পদ্ধতি তোমাকে দেখাচ্ছি। পরের পদ্ধতি দেখো তো, এই যে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কত আমি যদি সাজায় লিখি একটু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × 2 × এক্স প্লাস 2 × 3 × ওয়াই প্লাস -12 = 0। তো বুঝতেই পারছো এখানে g = 2, f = 3, c = -12। ঠিক আছে, তাহলে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -g -f। আমরা যদি লিখি ইকুইভ্যালেন্ট -2, -3। আর ব্যাসার্ধটা একটু বের করে নিই। ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² - c √, 1/, লিখলাম। হ্যাঁ, 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, প্লাস 9, আর c এর উপর করলে হচ্ছে 12, 1/, লিখলাম। g² মানে 4, c² মানে হচ্ছে 9, আর -12 ছিল আমাদের c, মাইনাসে প্লাস 12 হয়ে গেল। 9 × 4 = 12, 25, √, 25 = 5। ওকে, তাহলে দেখো তো, এই যে আমি কেন্দ্র পেলাম, খেয়াল করে দেখো, একেবারে সহজ কনসেপ্ট, না বোঝার কোনো উপায় নাই, মানে তুমি বুঝবা না এটা হতে পারে না। -2 -3 -2, -3, এটা সেন্টার সি লিখলাম, আর এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ। একটু খেয়াল করে দেখো তো, এ থেকে সি এর দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তবেই কিন্তু আমরা বলবো না এই বিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থিত বা বৃত্তের উপর অবস্থিত। একবারে স্পষ্ট দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো, কেন্দ্র থেকে ওই এ বিন্দুর দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে কিন্তু আমরা কমেন্ট করতে পারবো না ওই A11 বিন্দুটি, হ্যাঁ, ওই বৃত্তের পরিধির উপর অবস্থিত বা বৃত্তের উপর অবস্থিত। দেখো একটু খেয়াল করি যে এসি দূরত্বটা বের করে দেখি। এসি বৃত্তের কেন্দ্রকে আমি সি ধরেছি, তাহলে 1 + 2 হোল স্কয়ার প্লাস 1 + 3 হোল স্কয়ার, ঠিক আছে, সমান সমান √25 = 5। দেখো বৃত্তের ব্যাসার্ধের সমান হয়েছে। এই যে কেন্দ্র থেকে ওই বিন্দুটার দূরত্ব, যে বিন্দুটাকে আমাকে প্রমাণ করতে বলেছে, সেই বিন্দুটার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, স্পষ্ট দেখা যাচ্ছে। যদি এই বিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থিত না হতো, তাহলে এই সি এর দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের সমান হতো না। মনে করো তুমি আগে কোনো ক্লাস তুমি করো নাই, তবু এই কথা বোঝার কথা। বৃত্ত জিনিসটা তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি, 9, 10, 8, 7 সব জায়গায় পড়েছি। ওকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল যে না, A11 বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত বা বৃত্তের পরিধির উপর অবস্থিত, নাম্বার 1। 2 নম্বর প্রমাণ কিভাবে করতে বলেছি, যে এই 1 বিন্দুটা দিয়ে যদি আমি এই সমীকরণটাকে সিদ্ধ করি, দেখো যে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, তাহলেও কিন্তু প্রমাণটা হয়ে যাবে। ওটা দেখালাম না, এই যে আমি দেখাচ্ছি। এই যদি তুমি দেখো 1 1 1 1 1 বিন্দু যদি বসাই, 1 স্কয়ার 1 স্কয়ার 2 প্লাস 4 প্লাস 6, 6 আর 4 10, আর 2 এ 12, বিয়োগ 12 = 0। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যায়, তার মানে 1 1 বিন্দু দ্বারা এই বৃত্তের সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে আমরা কি বলতে পারবো? সিদ্ধ হওয়ার অর্থ কি? অবশ্যই এই বৃত্ত যেদিক দিয়ে যাচ্ছে তার কোনো না কোনো জায়গায় এই A11 বিন্দুটি অবস্থিত আছে। ওকে, তাহলে আমরা 1 1 বিন্দু পেলাম। এইবার খেয়াল করো তো, পরের প্রশ্ন দেখো, খুবই সিম্পল, সুন্দর একটা মজার প্রশ্ন, যে এ বিন্দু দিয়ে বৃত্তটির যে ব্যাস অঙ্কন করা হয়। হ্যাঁ, ব্যাস অঙ্কন করা যায়। এ বিন্দু যেহেতু ব্যাস অঙ্কন করা যাবে, বৃত্তের উপর একটা বিন্দু আছে, সেই বিন্দু দিয়ে তো আমরা ব্যাস অঙ্কন করতেই পারি। এই যে কেন্দ্র দিয়ে একটা দাগা ফেলো, দাগালাম লাল কালি দিয়ে। এই ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। বুঝতে পারছো কতটা সহজ? অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করে, এগুলো অ্যাডমিশন টেস্টে খুবই আসে, কিন্তু বোঝার ব্যাপার। তো এই বিন্দুর নাম দেওয়া হচ্ছে, মনে করো হচ্ছে আলফা বিটা, অপর প্রান্তের বিন্দু। আর এখানে যেহেতু আমি সি দিয়েছি, আমাদের জানা আছে যে এই কেন্দ্রটা হচ্ছে ব্যাসের মধ্যবিন্দু। সকলে জানি, বুঝি, সকলে জানি যে এই ব্যাসের মধ্যবিন্দু নামই হচ্ছে কেন্দ্র। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের অন্য প্রান্তের স্থানাঙ্কটা বের করতে হবে। আমাদের সকলের জানা আছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইজিক্যাল টু এইটার প্রথমটা যোগ এটার প্রথমটা, বা প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্কের প্রথমটার গড়। গড় বলতে 2 দ্বারা ভাগ, যেহেতু দুইটা বিন্দু। তাহলে আমরা লিখি যে -2 ইজিক্যাল টু 1 প্লাস আলফা ভাগ 2, বা আলফা প্লাস 1 ইজিক্যাল টু 4 মাইনাস, বা আলফা ইজিক্যাল টু -5। আবার দেখো মধ্যবিন্দু স্থানাঙ্কের দ্বিতীয়টা ইজিক্যাল টু
এইটার দ্বিতীয়টা যোগ এটার দ্বিতীয়টা ভাগ 2। হ্যাঁ, তাহলে বিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু -6 বা বিটা ইজ ইকুয়াল টু -7। তাহলে আমি আলফা বিটার মানটা পেয়ে গেলাম। এখানে অপর বিন্দু স্থানাঙ্ক তুমি আলফা বিটা ধরতে পারো, এক্স ওয়াই ধরতে পারো, তোমার যা মন চায় তুমি ধরতে পারো, কোনো সমস্যা নাই। এইচ কে ধরতে পারো, তোমার ইচ্ছা। তো আমরা আলফা বিটার মানটা পেয়ে গেছি, তার মানে আমরা অপর প্রান্তের বিন্দু স্থানাঙ্ক হবে মাইনাস কমা মাইনাস। ঠিক আছে, আমাদের এই অঙ্কটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেল। খুবই সহজ একটা প্রবলেম। ওকে, বিভিন্ন ভাবে পরীক্ষা আসে, ভর্তি পরীক্ষা আসে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আছে, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসে। তোমরা অলরেডি জানো, তোমরা যেহেতু সবাই মোবাইল ফোন ব্যবহার করো, স্মার্টফোন ব্যবহার করো, অলরেডি জানো তোমাদের জন্য সিট রাখা আছে। তোমরা চান্স পাচ্ছ না, সিট খালি রেখেই ঢাকা ইউনিভার্সিটি 505 সিট খালি রেখে ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তার মানে 30-এর মধ্যে 12 করে কেউ পায় নাই। পাইলে তো ভর্তি হইতেই পারতো। 30-এর মধ্যে পরীক্ষা ফিজিক্স 12 পেতে হবে, 30-এর মধ্যে পরীক্ষা 12 পেতে হবে গণিতে, ফিজিক্সে, বায়োলজিতে। 30-এর মধ্যে 12 কইরা পাইলেই কিন্তু পাস। 48 মার্ক পাইতে হবে, 48 মার্ক পাইতে হবে। ঠিক আছে, তো এইটাও কেউ পায় নাই কিন্তু, 30-এ 12 করেও অনেকে পায় নাই। তার মানে সিট খালি আছে। কতগুলো পরীক্ষা দিয়েছে? প্রায় 1 লক্ষর কাছাকাছি। এরই মধ্যে 5000 ছাত্র উত্তীর্ণ হতে পারে নাই। কারণ কি জানো? কারণটা হচ্ছে এ প্লাস, কিন্তু সবগুলো এ প্লাস। এই বুঝে বুঝে সুন্দর করে ভেঙে চুরে পড়ে নাই, খালি পড়ছে, সৃজনশীল সূত্র মুখস্থ করছে, অঙ্ক করছে, বোর্ড প্রশ্নগুলো সলভ করছে, মুখস্থ করে যে পরীক্ষা দিচ্ছে। এই জন্য এই অবস্থা কিন্তু। ঠিক আছে, ফিজিক্স বা ম্যাথ এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, ভেঙে চুরে ভেঙে ভেঙে পড়াশোনা করার জিনিস কিন্তু। ওকে, এবার 11-র 1 আসো, কি বলেছে একটু দেখে নিই আমরা। আচ্ছা, এই বৃত্তটা এভাবে কিন্তু আসতে পারে, এই যে এই বৃত্তটা কিন্তু এখানে আসতে পারে। এবার আলফা বিটা সমীকরণ নির্ণয় করে, এগুলো সহজ, এগুলো বুঝতেই পারছো। প্রত্যেকটা অঙ্ক আমি চিত্র আকারে দেখিয়ে দেখিয়ে পড়াচ্ছি। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্ত এবং এত রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। এটা তোমাদের পড়ানো হয় নাই, খুবই ইম্পর্টেন্ট এই সূত্রটা। এটা সরল লেখায় পড়িয়েছি বলে এখানে আর নতুন করে পড়াই নাই। আমি একটু বলে দিচ্ছি, এইটার থিওরি পড়ার দরকার নেই, থিওরি না পড়লেও চলবে। থিওরি সরল লেখায় পড়ানো হয়েছে অলরেডি, যে এই বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দু, এই বৃত্ত এবং এই রেখার ছেদ বিন্দু গামী কিসের সমীকরণ বের করতে বলেছে? একটা বৃত্তের সমীকরণ বের করতে বলেছে। তাহলে একটা এবার কিন্তু 25-এর ব্যাচে কিন্তু এই প্রশ্নটা আসছে। একটা বৃত্ত এবং একটা রেখার ছেদ বিন্দুগামী অন্য একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, অন্য একটা বৃত্তের সমীকরণ কিন্তু একটা রেখা এবং একটা বৃত্তের ছেদ বিন্দুগামী। যে তোমাকে দেখাই রাফ করে একটা চিত্র দাগিয়ে, হ্যাঁ, রাফ একটা চিত্র দেখাচ্ছি, যে একেবারে স্থানাঙ্ক মেইনটেইন করে দেখাচ্ছি না, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ না দেখিয়ে আমি বৃত্ত জাস্ট বৃত্তটা দেখালাম। এই চিত্রটাকে আমরা রাফ চিত্র বলতেছি। ঠিক আছে, কারণ এই বৃত্তটা এক্স অক্ষের বামে হবে নাকি ডানে হবে, উপরে হবে নাকি নিচে হবে, সেটা কিন্তু ইন্ডিকেট করে দেখাচ্ছি না কিন্তু, তখন আমাদের এক্সাক্ট চিত্র হতো। এটা রাফ একটা বৃত্ত দেখালাম। বৃত্তটা কোথায় আছে? প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, না তৃতীয় চতুর্ভাগে, না চতুর্থ চতুর্ভাগে, নাকি বৃত্তের কেন্দ্র মাঝখানে আছে, এটা কিন্তু আমি ইন্ডিকেট করছি না, রাফ একটা চিত্র দেখালাম। দেখো তো, এই রেখা এবং এটার ছেদ বিন্দু, যে ছেদ বিন্দু দেখালাম, ইচ্ছা মতো একটা টান দিয়ে দিলাম। এই রেখার নাম কি? 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, ছেদ বিন্দু। ঠিক আছে, কোনটা আমি জানি না। ছেদ বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, ছেদ বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। দেখো, এই দুইটা একটা বৃত্ত, এই যে বৃত্ত, এই বৃত্তের নাম কি? এই বৃত্তের নাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এই বৃত্তের নাম, বৃত্তের সমীকরণের নাম। আর এই যে ছেদ বিন্দু, এই যে ছেদ বিন্দু, তো আমাকে বলছে যে এই রেখার ছেদ বিন্দু দিয়ে যায় এই বৃত্তটা কিন্তু আমাকে বের করতে হবে, এবং মূল বিন্দুগামী। তাহলে এই ছেদ বিন্দুতে যেতে হবে কিন্তু। আমি যদি এখানে দাগাই একটা, এই দেখো আমি দাগালাম, দেখো বুঝতে পারো কিনা, না বোঝার কোনো কারণ নাই। এই যে এই বৃত্তটা কিন্তু এই যে এই দিক দিয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এটা অবশ্যই মূল বিন্দু কিন্তু, বুঝতেই পারছো, বলে দিছে যে বৃত্তটি মূল বিন্দুগামী। বৃত্তটি মূল বিন্দু মানে এটাই মূল বিন্দু হবে, বিষয়টা এরকম না, অন্য একটা যে কোনো জায়গায় কিন্তু মূল বিন্দু হতে পারে। মূল বিন্দুগামী মানে কি? যেখানে ছেদ করেছে সেটাই কি মূল বিন্দু? না, সেটা না, অন্য কোনো জায়গায়, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, এটা আমি দেখাচ্ছি না। তো এখন খেয়াল করো,
এই লাল চিহ্নিত বৃত্তটার সমীকরণ আমাকে বের করতে বলেছে। আর এই যে সমীকরণ বৃত্তটা দেওয়া আছে, কালো যেটা যে বড় বৃত্ত করে দাগাইছি, এই দুটার মধ্যে বড় যেটা, এই বৃত্তটার কিন্তু সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তটা এবং এই যে রেখা দাগিয়েছে একটা লম্বা করে, এই রেখার ছেদ বিন্দু কয়টা? এটা একটা ছেদ বিন্দু, এটা একটা ছেদ বিন্দু, ঠিক আছে? তো এই ছেদ বিন্দু গামী কিন্তু ছেদ বিন্দু কিন্তু কেন্দ্র না, ছেদ বিন্দু গামী বৃত্তের সমীকরণ বের করতে বলেছে। আরেকবার পড়ে ফেলি আমরা। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্ত এবং এত রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। এই যে এত বৃত্ত এবং এত রেখার ছেদ বিন্দু দিয়ে গেছে, কিন্তু এই লাল চিহ্ন বৃত্তিটা সমীকরণ বের করতে হবে। এবং প্রশ্ন হচ্ছে কিভাবে করব, একটু এটা থিওরিটা একটু যেহেতু করানো হয় নাই, একটু বলে নিই আমরা। প্রথমে আমি বৃত্তের সমীকরণের বাম পাশের অংশ লিখবো। এক্স স্কয়ার খুবই সহজ জিনিস, একটু ব্যাখ্যাটা আমি দিই নাই এটার, যেহেতু সরলরেখা চ্যাপ্টারে ব্যাখ্যা দিয়েছিলাম। সরলরেখা চ্যাপ্টারে কি বলেছিলাম আমরা? দুইটি রেখার ছেদ বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো। মানে দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যায় অন্য একটা রেখার সমীকরণ বের করা, একই সেম জিনিস। ওখানে আমরা একটা রেখার সমীকরণ লিখেছিলাম বাম পাশের অংশ, তেমনি এখানে বৃত্তের অংশটা লিখবো আমরা। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 প্লাস, দেখো বৃত্তের সমীকরণটা লিখবো ডান পাশে 0 রেখে, বাম পাশে যা থাকে পুরোটা লিখলাম, প্লাস কে ইন্টু কে একটা এনি কনস্ট্যান্ট, এই সরল রেখার বাম পাশের অংশ 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমার মনে হয় যেটা থিওরি আগে যারা পড়ো নাই সরলরেখা চ্যাপ্টারে, তারাও এটা ভুল করার কথা না। এখন যেভাবে বললাম একটু মনে রাখো, একটা বৃত্ত এবং একটা সরলরেখা। প্রশ্ন স্যার একটা বৃত্ত না হয়ে দুইটাই যদি বৃত্ত হইতো, হ্যাঁ একই জিনিস। দুইটা বৃত্ত হইলেও একই জিনিস, দুইটা সরল রেখা হইলেও একই জিনিস। খুব সহজ কথা কিন্তু, দুইটা সরল রেখা, একটা বৃত্ত একটা সরল রেখা, দুইটাই বৃত্ত, এদের ছেদ বিন্দুগামী অন্য একটা বৃত্তের সমীকরণ আমাকে বের করতে বলেছে। তাহলে কি লিখবো আগে ভালো করে খেয়াল করো। আগে আমরা বৃত্তের সমীকরণের বাম পাশের অংশ লিখবো। বৃত্তের সমীকরণের বাম পাশের অংশ লিখবো। প্রশ্ন যে স্যার যদি এই রকম আকারের বৃত্ত না থেকে আমাদের যদি ওই রকম আকারের বৃত্ত থাকে, কোন রকম আকারের? ওই যে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার, তাহলে ওই সমীকরণটাকে আমরা ওই এ স্কয়ার কে সব বাম পাশে নিয়ে আসবো, নিয়ে এসে ডান পাশে 0 রাখবো, স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পরিণত করব বা সাধারণ ইকুয়েশনে পরিণত করব করে বাম পাশে যা অংশটুকু থাকবে পুরাটা কিন্তু লিখবো। এই যে বাম পাশের অংশটা যদি আমি দেখাই তোমাদের, এই যে এই দেখা, এই বাম পাশের অংশটুকু লিখে তার সাথে কে ইন্টু সরল রেখার স্ট্যান্ডার্ড করে সাজানোর পরে বাম পাশের অংশ লিখলে হয়ে যাবে, হয়ে গেল। এখন প্রশ্ন স্যার এখানে তো একটা কে আসলো, কে এর মান কিভাবে বের করবো? কে এর মান বের করার জন্য তোমাদের অঙ্কের মধ্যে একটা হচ্ছে কন্ডিশন দেওয়া থাকবে। দেখো তো কন্ডিশনটা কি এখানে দেওয়া আছে, এই বৃত্তটা যেটা আমরা বের করতে চাচ্ছি সেটা মূল বিন্দুগামী। তাহলে আমি লিখবো 1 নং বৃত্তটি, এই যে 1 নম্বর এটা দিলাম, 1 নং বৃত্তটি লাল চিহ্ন বৃত্তটা আমার বের করতে হবে, আর এই কালো চিহ্ন বৃত্তটা দেওয়া আছে। 1 নং বৃত্তটি মূল বিন্দুগামী, ঠিক আছে? 1 নম্বর সংবৃত্তটি মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দুগামী। খুবই ধীরে সুস্থে পড়াচ্ছি, মানে এগুলো ধীরে সুস্থে পড়ানোর জিনিস। অতএব তাহলে সিদ্ধ করো, 0 প্লাস 0 প্লাস মাইনাস হচ্ছে 0 মাইনাস 0 মাইনাস 4 প্লাস কে ইন্টু 0 প্লাস 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এক্স এর মান 0 বসাইছি, ওয়াই এর মান 0 বসাইছি, তাহলে কি পাচ্ছি? মাইনাস 4 প্লাস কে ইজ ইকুয়াল টু 0 বা কে ইজ ইকুয়াল টু 4। তাহলে কে এর মান এখানে বসিয়ে দিব আমরা, কে এর মান 1 নঙ্গে বসালে পাই, কে এর মান বসালে পাই কে ইন্টু 1। এ দেখো বাবা, এই যে কে ইন্টু 1, তাহলে শুধু কে থাকে না, সমস্যা নেই, ঠিক আছে। কে ইন্টু 1, হ্যাঁ কে ইন্টু 1 এই জন্য আমার মাইনাস কে প্লাস করি। ওকে, এখন এই কে এর মানটা এখানে বসালে আমাদের অঙ্ক হয়ে যাবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। শুধু এখানে না, সরলরেখা তো এটা, দুইটা সরলরেখাকে সেট করে এমন একটা ওই বিন্দুগামী একটা সরলরেখা সমীকরণ অন্য একটা সরলরেখা সমীকরণ। কিরকম আমি যদি তোমাদের দেখাই, এই যে দুইটা সরলরেখা, এই যে এই বিন্দু সেট করেছে, এই বিন্দুগামী অন্য একটা সরলরেখা সমীকরণ, এই যে লাল কালি চিহ্নিত সমীকরণ। দেখো এই যে 1 নম্বর রেখা,
এই যে 2 নম্বর রেখা, এই দুইটা রেখাকে ছেদ করে এইরকম অন্য একটা রেখার সমীকরণ, যেটাকে আমরা মনে করো কালো কালি দিলাম। এই যে 3 নম্বর রেখার সমীকরণ যদি বের করতে চাই, একইভাবে প্রথম রেখার সমীকরণের বাম পাশের অংশ প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার সমীকরণের বাম পাশের অংশ। আবারও বলে নিচ্ছি, সবগুলো ইকুয়েশন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে সাজিয়ে নিব। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে আমি বোঝাচ্ছি সবকিছু বাম পাশে রেখে ডান পাশে জিরো রাখা, রেখে এরকম করবো, ঠিক আছে? একটা বৃত্ত একটা রেখা, দুইটা বৃত্ত হতে পারে, দুইটা রেখা হতে পারে, সকল ক্ষেত্রে একই রুলস আমরা ফলো করব, ঠিক আছে? 1 নম্বরে কে এর মান বসালে আমাদের সমীকরণটা হয়ে যাবে। আমরা সমীকরণটা এখানে কে এর মানটা বসায় ওই এক্স আর ওয়াই যোগ বিয়োগ করে সুন্দর করে একটু সাজায় লিখবো। ওকে, তাহলে এবার দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে, এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়। এবার এটা আসছে, এটা আসছে, এই টাইপের আসছে আর কি। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 60, কেন্দ্র কিন্তু এবার দেওয়া আছে। যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে তার কেন্দ্রটা দেওয়া আছে। আমরা এখন ইনিশিয়াল স্টেজে আছি, মনে করো বৃত্ত আমি মাত্র পড়ছি। আমরা যখন একটা অঙ্ক সলিউশন করতে যাব, আমি মনে করে একটা করাচ্ছি, তোমাদেরকে দুইটা চারটা করতে বলতেছি, বাসায় বসে সেই অঙ্কটা সুন্দরভাবে 2বার 3বার 4বার পড়ে নিবে, দরকার হলে। একবার পড়ে ভালো বুঝো নাই, 2বার পড়ো, 2বার পড়ে ভালো বুঝো নাই, আরো একবার পড়ো, দেখবে যে আসলে 2বার। তুমি নিজেই চিন্তা করো, আমি তো স্টুডেন্ট ছিলাম রে বাবা, আমিও তো একটা জিনিস প্রথমবার পড়েছি, ভালো বুঝি না, 2বার পড়েছি, হ্যাঁ একটু আর একটু ভালো বুঝলাম, 3বার পড়লাম আরো একটু ভালো বুঝলাম, হয়ে যায় এগুলো। নিজে নিজে একটা জিনিস 3বার 4বার 5বার দেখো, তুমি প্রশ্নটা ভালো করে পড়ো, এই বেসিক গুলা শিখো। আমার মনে হয় না যে অঙ্ক কোনোটা আটকাবে। এবং মনে রাখবা, অঙ্ক তোমার কাছে ফিজিক্স কেমিস্ট্রির চাইতে অনেকটাই সহজ হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে অঙ্কটা ফিজিক্স কেমিস্ট্রির চাইতে অনেকটাই সহজ হয়ে যাবে, তুমি যদি বুঝে বুঝে একটু করো, মজা লাগবে তোমার করতে। কারণ অঙ্কতে কিন্তু এত কিছু বুঝার নাই যে না ওই ফিজিক্সের মতো ভেতরে ঢুকে ঢুকে একটা ওয়ার্ড আমাকে বুঝতে হয়, অনেক ঝামেলা। একটা থিওরি একটা সংজ্ঞা পড়াতে তোমাদের 10 মিনিট 15 মিনিট সময় লেগে যায় ফিজিক্সে, গণিতে কিন্তু এত সময় লাগে না, তাই না? ওকে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 60, কেন্দ্রটা দেওয়া আছে যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে, ভালো কথা, এবং যাহা এত এবং এত রেখার ছেদ বিন্দুতে যায়। মজার অঙ্ক কিন্তু, এটা খুবই মজার অঙ্ক, খেয়াল করে দেখো, কেন্দ্র দেওয়া আছে এবং এত বৃত্ত এবং এত রেখা। বৃত্ত কিভাবে বুঝলেন স্যার? বৃত্তটা বলা নাই, বৃত্ত বলা নাই তো কি হয়েছে দেখো তো, এইটা দেখলে তুমি তো বৃত্ত বুঝতেই পারতেছো, বৃত্ত বলা ছিল অঙ্কের মধ্যে, আমি লিখি নাই মনে করো। এটা বৃত্তের সমীকরণই তো, এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, সব কত 1 1 সমান, মাঝখানে কি আছে? প্লাস চিহ্ন আছে, সুতরাং এটা অবশ্যই বৃত্তের সমীকরণ। এত বৃত্ত এবং এত রেখার ছেদ বিন্দুতে যায়, তাহলে আমরা লিখবো কি দেখো, এবার আমি একটু ডিটেলস লিখে দিচ্ছি। প্রদত্ত বৃত্তের সমীকরণ লেখার স্টাইলটা দেখো, আমি চিত্র দেখাবো, চিত্র দেখাচ্ছি। প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে যে কাজ করবা সেটাকে আমরা বলে নিব হচ্ছে প্রদত্ত, আর যেটা বের করতে হবে সেটাকে নাম দিব আমরা নির্ণেয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x ইজিক্যাল টু 0, 1 নম্বর দিলাম। তারপর লিখবা প্রদত্ত রেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণ, প্রদত্ত রেখার সমীকরণ। হ্যাঁ, এই যে x ইজিক্যাল টু 3 রাখবো না, এজন্যই কিন্তু লিখলাম x মাইনাস 3 ইজিক্যাল টু 0, বলেছি বারবার স্ট্যান্ডার্ড ফর্মে নিব। অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা আমাকে নির্ণয় করতে হবে সেটা লিখবো নির্ণয় বৃত্তের সমীকরণ বা ধরি বৃত্তের সমীকরণ, ঠিক আছে? নির্ণয় লিখলে ভালো হয়, কারণ প্রদত্ত একটা বৃত্ত দেওয়া আছে অলরেডি, তারপর নির্ণয় বৃত্তের সমীকরণ। নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে? বৃত্তের সমীকরণের বাম পাশের অংশ লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস কে ইন্টু, কোনটা লিখবো? সরল রেখার সমীকরণের বাম পাশের অংশ x মাইনাস 3 ইজিক্যাল টু 0, হয়ে গেছে কিন্তু সমীকরণ। খালি আমাদের কে এর মানটা নির্ণয় করতে হবে, শুধু আমাদের কে এর মানটা নির্ণয় করতে হবে। তুমি এতটুকু লিখলেও তো একটা নাম্বার পেতে পারো, ঠিক আছে? যাই হোক, আমরা এখন কে এর মানটা বের করবো। এবার খেয়াল করো, কে এর মান বের করার জন্য কি আছে? বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, কিন্তু একটা ওখানে কিন্তু দেওয়া ছিল এই কে এর মান বের করার জন্য ওই একটা বিন্দুগামী, হ্যাঁ একটা বিন্দুগামী হলে আমি বের করতে পারবো, খুবই মজা করে বের করতে পারবো। কিন্তু এবার আর বিন্দুগামী না, একটু কঠিন, একটু কঠিন। কেন্দ্র দেওয়া আছে, তাহলে এইটা তো বাবা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রই তো 6,0, হ্যাঁ এই বৃত্তের কেন্দ্র 6,0। তাহলে এই যে তুমি এখানে লিখেছো যে বৃত্তের সমীকরণটা, এই বৃত্তের কেন্দ্রটা বের করো তো, এই বৃত্তের কেন্দ্র বের করে এই কেন্দ্রের সাথে ইকুইভ্যালেন্ট করো, তাহলে হয়ে যাবে। লিখে রাখাচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু এখানে সমীকরণ নাম্বার না দিই, এখানে সমীকরণ নাম্বার না দিই,
আমি পরের সমীকরণ নামাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস kx মাইনাস 3k ইজ ইকুয়াল টু 0। তো সাজা নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে কে এক্স মাইনাস 4x মাইনাস 3k ইজ ইকুয়াল টু 0। প্লাসটা একটু আগে নিলাম, নাও নিলে হতো, প্লাস দেখো এবার খেয়াল করবা, এই কে মাইনাস 4 ইন্টু এক্স, এক্স গুলো একসাথে লিখতে হবে না? হ্যাঁ, এক্স গুলো একসাথে লিখতে হবে। কারণ কি? কারণ আমি যখন একটা বৃত্তের কেন্দ্র বের করব, এক্স এর সহগ ভাগ 2, ওই যে 2gx আকারে সাজাতে হবে, 2fy আকারে সাজাতে হবে। হ্যাঁ হবে, ঠিক আছে। তো আমি তো এক্স কে একত্রে রাখতে হবে, এই জন্য কিন্তু এখানে এক্স এর সঙ্গে কে আছে, এখানে এক্স এর সঙ্গে 4 আছে, দুটাকে একত্রে আনার জন্যই কিন্তু আমি এখানে গুণ করে নিয়েছি। মাইনাস 3k ইজ ইকুয়াল টু মাইনাস 3k ইজ ইকুয়াল টু 0। তো আমি আর একটা লাইন লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 লিখতে হবে। কারণ কি? আমাদের তো সূত্র 2gx, তাহলে এখানে তার সংখ্যা নাই, তাহলে k মাইনাস 4 ভাগ 2 করে নিতে হবে, ইন্টু এক্স প্লাস মাইনাস 3 ইন্টু কে ইজ ইকুয়াল টু 0। এই যে প্লাস লিখলাম, এইটা লিখলাম 3 নাম্বার। এই বৃত্তের কেন্দ্র আমি যদি একটু সংক্ষেপে লিখি কত হবে বলো দেখি একজন? এই বৃত্তের কেন্দ্র কত হবে? এখানে জি কত বলো দেখি? এখানে জি ইজ ইকুয়াল টু কে মাইনাস 4 ভাগ 2, f ইজ ইকুয়াল টু 0। f ইজ ইকুয়াল টু 0 তো হইতেই হবে, না হলে সমস্যা নাই। এই যেখানে তো 60, তা দেখো তো এই যে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, সেই বৃত্তের কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। তাহলে আমি যদি একটু এই পাশে লিখি, জায়গা আছে, আচ্ছা লিখি, তাহলে 3 নং বৃত্তের কেন্দ্র লিখে নিচ্ছি। 3 নং বৃত্তের কেন্দ্র, এই 3টা 4টা করে অঙ্ক করাই, একেবারে সহজ করে করে করাই, মাইনাস জি কমা মাইনাস এফ। আচ্ছা ভালো কথা। তো দেখো তো একটু মাইনাস জি সমান কি লিখতে হবে? এই যে মাইনাস জি মাইনাস ইন্টু কে মাইনাস 4 ভাগ 2, আমি একটু মাইনাস দ্বারা একবারে গুণ করে দিচ্ছি, 4 মাইনাস কে ভাগ 2, 4 মাইনাস কে ভাগ 2 লিখলাম, 4 মাইনাস কে ভাগ 2 লিখলাম, একবার লিখলাম মাইনাস দ্বারা গুণ করে। হ্যাঁ, 4 মাইনাস কে ভাগ 2 কমা 0, ঠিক আছে, 4 মাইনাস কে ভাগ 2 কমা 0। তাহলে আবার দেখো তো 3 নং বৃত্তের কেন্দ্র তো দেওয়াই আছে, যে বৃত্তটা নির্ণয় করতে হবে আমার, সেই বৃত্তের কেন্দ্রটা দেওয়াই আছে। কত দেওয়া আছে? বৃত্তের কেন্দ্র হচ্ছে 6,0, ঠিক আছে, গিভেন দেওয়া আছে, লিখে নাও, কোনো সমস্যা নাই। তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্র তো একই, অতএব আমরা কি লিখতে পারি না, 4 মাইনাস কে ভাগ 2 ইজ ইকুয়াল টু 6। হ্যাঁ লিখতে পারি, এটাও কেন্দ্র এটাও কেন্দ্র, এটার x স্থানাঙ্ক এটার x স্থানাঙ্কের সমান, এটার y স্থানাঙ্ক y স্থানাঙ্কের সমান। হ্যাঁ লিখতে পারি। এখান থেকে আমরা কে এর মানটা বের করে নিব, 4 মাইনাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে 12, অতএব মাইনাস কে ইজ ইকুয়াল টু 8 বা কে ইজ ইকুয়াল টু মাইনাস 8। কে এর মানটা আমরা পেয়ে গেছি, আমাদের টার্গেট ছিল কে এর মানটা। এখন আমি 3 নং সমীকরণে বসালে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণটা হয়ে যাবে। যে 3 নং সমীকরণে কে এর মান, এত সহজ অঙ্ক আর হয় না। 3 নং সমীকরণ না বুঝলে পারবা না, আবার মজাও লাগবে না, মুখস্থ বিদ্যায় মজা নেই। 3 নং সমীকরণে, মুখস্থ বিদ্যা অল টাইম বোরিং, সবাই জানি আমরা। 3 নং সমীকরণে কে এর মান বসাই, কে এর মান বসাই। আচ্ছা বসাই নিও, তোমরা নিজে নিজে হিসাব করে নিও, হিসাবটা নিজে নিজে করে নিবা, ঠিক আছে, ওকে। তো এইবার দেখো, এটা আর আমি করাচ্ছি না, সেম জিনিস, সেম জিনিস আমি লিখেছি তোমাকে তোমাদের দেখানোর জন্য, যে আমি একটা করে দিলাম, তুমি একটা করবা, তাহলে তোমারও মজা লাগবে আমারও মজা লাগবে, যে আমি একটা করে দিয়েছি, স্টুডেন্টসরা এগুলো পেরেছে। আবার তোমার কি মজা লাগবে, যে স্যার একটা করে দিয়েছে, ওই রকমই অঙ্ক একটা আমি পারলাম নিজে নিজে। ওকে, একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, উহা এত বৃত্ত এবং এত রেখার ছেদ বিন্দুতে যায়। সেম জিনিস, এখানে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 0,3, ওখানে ছিল 6,0, ওখানে রেখাটার নাম ছিল x ইজ ইকুয়াল টু 3, এখানে রেখাটার নাম হচ্ছে y ইজ ইকুয়াল টু 2। সেম জিনিস, ঠিক আছে। এটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, তাহলে এটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, যে নিজে করো, নিজে করো, সেম এস 11 and 2। ওকে, এটা ছেড়ে দিলাম। এবার একটা নতুন জিনিস শেখাবো এখন, আগে শিখেছি কিনা মনে হচ্ছে না আমার, যে এইটা একটা 12 নম্বর অঙ্ক, আমরা সবগুলো করবো। 12 নম্বর খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলো অঙ্ক আছে, আমি 2-3টা করে দেবো, তোমরা বাদ বাকিগুলো করবা। রিসেন্ট সালগুলোতে 12 নম্বর থেকে অনেকগুলো অঙ্ক আসছে, 23-এ 22-এ 21-এ এরকম সালে দেখবা
দেখতেই পাচ্ছ 12 নম্বরের 7টা অঙ্ক আছে, 8টা অঙ্ক আছে, আমরা 8টাই করব। 8টা অঙ্ক আছে, 8টাই করব। আমি 8টা করে দিব না, আমি হয়তো অর্ধেক করে দিব, 4টা করে দিব, তোমরা করবা, ঠিক আছে? এবার দেখো তো, এইরকম একটা আমি আগে অঙ্কটা লিখছি, থিওরিটা লিখেছি কিনা মনে নাই। এই ব্যাস, দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে, এই যে এটাকে ব্যাস ধরে, এটা ব্যাস, এটার নাম হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2। বুঝাই পারতেছো যে ব্যাস অবশ্যই কেন্দ্রে যাবে, এই যে কেন্দ্রে গেছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে দুইটা বিন্দু দেওয়া থাকবে, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরের চ্যাপ্টারেও লাগবে, ঠিক আছে? সরলরেখা এবং বৃত্ত একেবারে ওতপ্রোত ভাবে জড়িত। সরলরেখা ভালো পারো মানে বৃত্ত তোমার খাটনি করতে হবে না তেমন। এই সংযোগ রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। খুবই সহজ, বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। তো দেখো তো, সংযোগ রেখা ব্যাস, খেয়াল করো, আমি তোমাকে এমনি করে দিচ্ছি। মনে করো আমি কিচ্ছু জানি না, মানে নতুন করে সমীকরণ আমি শিখবো না। এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু কি? বৃত্তের কেন্দ্র। সবাই মেনে নিবা, হ্যাঁ? ব্যাসের মধ্যবিন্দুতে বৃত্তের কেন্দ্র, হ্যাঁ বৃত্তের কেন্দ্র। দেখো তো, এই যে ব্যাসের দৈর্ঘ্য, এই ব্যাসের দৈর্ঘ্য মানেই দৈর্ঘ্যের অর্ধেকই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। কমন সেন্স খেয়াল করো, দুইটা বিন্দু তো ব্যাসের দুই প্রান্ত, দুই প্রান্তের দৈর্ঘ্য, এই যে এই প্রান্ত থেকে এই প্রান্তের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান বলেই তো দিচ্ছে। তাহলে অর্ধেক করলে কি হবে? দূরত্ব আগে নির্ণয় করো, 2 দ্বারা ভাগ করো, তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবো। এই বিন্দু দেওয়া আছে, মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্রও পেলাম, ব্যাসার্ধও পেলাম। আমাদের বৃত্তের সমীকরণ সেই বিখ্যাত সমীকরণ, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার। ওকে, আবার না স্যার আমি এটা করব না, আমি একটু অন্যভাবে করতে চাই, করো, কোনো সমস্যা নাই। এই যে এটা এখানে, এই দেখো আমি একটু দেখাচ্ছি, এখানে একটা বৃত্তের উপর আছে, যে কোনো বিন্দুতে আমি যে কোনো বিন্দু আমি টানলাম, তারপর দেখো এখান থেকে এখানে একটা টানলাম। তোমাদের মনে হয় সকলেরই জানা আছে যে অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু সমকোণ। না জানা থাকার কোনো উপায় নাই। এখন মনে পড়ার কথা যে এইটা হচ্ছে সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। এই মনে পড়ছে? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। এখন যদি বলি স্যার আমি এরকম থেকে এখানে দাগাই, এখানে যদি টান দিই, এখান থেকে দাগাই, হ্যাঁ এটাও সমকোণ। যেখান থেকে দাগাও না কেন সমকোণ হবে। তার মানে আমি যদি এখানে একটা কমন পয়েন্ট দিই, পি অফ এক্স ওয়াই, খেয়াল করে দেখো তো, আমি যদি তোমাকে এখন বলি সেই সরলরেখার কনসেপ্ট, যে এটার নাম দাও, এটার নাম দাও হচ্ছে বি পয়েন্ট। আমি যদি তোমাকে বলি যে এপি রেখার ঢাল আর বিপি রেখার ঢালের গুণফল -1 হবে, সবাই মেনে নিতে বাধ্য, কারণ আমাদের জানা আছে যে দুইটা রেখার ঢালের গুণফল যদি -1 হয়, তাহলে ওই দুইটা রেখা পরস্পর লম্ব, ওই দুইটা রেখা পরস্পর লম্ব। তাহলে আমি একটু লিখি যে এপি রেখার ঢাল গুণ বিপি রেখার ঢাল এই আমরা কিন্তু অলরেডি এই সূত্র না জানলেও কিন্তু অঙ্কটা করতে পারি, অলরেডি কিন্তু সেটা শিখেছি যে আমাদের এই কেন্দ্র বের করব, মধ্যবিন্দু স্থানাঙ্ক, আর এটা হচ্ছে দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্য করে অর্ধেক করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ওদিক দিয়ে তো পারবোই আমরা, ছোট সময় আমরা অন্যভাবে একটু করছি। এপি রেখার ঢাল গুণ বিপি রেখার ঢাল ইকুয়াল টু -1, কারো কোনো সমস্যা থাকার কথা না। এইটাও কিন্তু আমাদের কোনো মুখস্থ বিদ্যার মধ্যে পড়ো না কিন্তু, যে না আমার নতুন করে এভাবে করলেই হবে। এপি রেখার ঢাল মানে কি? এপি রেখা মানে কি? এপি রেখা মানে হচ্ছে দুইটা বিন্দু, তো দুইটা বিন্দুর ঢাল কিভাবে বের করতে হয়? কোটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তাহলে এ ওয়াই বিয়োগ y1 দিলাম, ওয়াইটা আগে লিখলাম, দেখতে ভালো লাগে, আর এখানে x বিয়োগ x1, তাই না, ইজিক্যাল সরি গুণ। এবার বিপি রেখার ঢাল দেখো তো, এ ওয়াই বিয়োগ y1 y2, সরি এটা y2, এটা 2, এটা x1 y1 2, y2 ভাগ হচ্ছে x বিয়োগ x2 ইজিক্যাল টু -1। তো একটু লিখে নিই, y বিয়োগ y1 ইন্টু y বিয়োগ y2 ইজিক্যাল টু মাইনাস x বিয়োগ x1 ইন্টু x বিয়োগ x2, ঠিক আছে? তাহলে এটা যদি মাইনাস সহ টোটালটা বাম পাশে নিয়ে আসে প্লাস হয়ে যাবে। আগে লিখি প্লাসটা, এক্সটা আগে লিখি, x বিয়োগ x1 ইন্টু x বিয়োগ x2 প্লাস y বিয়োগ y1 ইন্টু y বিয়োগ y2। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, এইটা বাংলাদেশের একটা বিখ্যাত গণিতবিদ এই সূত্রটা আবিষ্কার করেছেন, নামটা আমি ভুলে গেলাম, কি যেন খলিফা, বুর্জ খলিফা না যেটা কি যেন, ঠিক আছে? যাই হোক, এইটা গেল। তাহলে আমি দুই ভাবে শিখলাম কিন্তু,
দুই ভাবে কিন্তু শিখলাম, আরো অন্যভাবে শেখা যেতে পারে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার পি অফ এক্স ওয়াই বিন্দু নিলেন কেন? একটা সমীকরণ বের করার জন্য তো একটা চলমান বিন্দু লাগবেই। সেই চলমান বিন্দুটা কোথায় আছে? সব জায়গায়। এই পি অফ এক্স ওয়াই কোথায় আছে? সব জায়গায়। যে কোনো জায়গায় তুমি তুমি দাও না কেন, দেখো তুমি, আমি যদি এই পাশে দাগাই, এখান থেকে যদি এখানে লম্বটা নিই, একই জিনিস, এটাও লম্ব হবে, সব লম্ব হবে। এখান থেকে যদি এখানে নিই, এখান থেকে যদি আমি ওই রেখা বলে যাই, লম্ব হবে, সবই লম্ব হবে। কারণ আমাদের জানা আছে যে অর্ধবৃত্তস্থ কোণ সকল সময় সমকোণ হয়, অর্থাৎ এই রেখা এবং এই রেখা সবসময় লম্ব, এই রেখা এবং এই রেখা সবসময় লম্ব। এই এটা গেল আমাদের হচ্ছে নতুন একটা সমীকরণ। এই সমীকরণ মুখস্থ করলেও হবে, নাও করলে হবে, ঠিক আছে? মুখস্থ করলে মুখস্থ করে ফেলো দুইবার। এটা থিওরিটা যখন তুমি নিজে নিজে স্টাডি করবা, এই সূত্রটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। দেখো x বিয়োগ x1, x বিয়োগ x2, কিন্তু x1 বিয়োগ কিন্তু x2 না। কমন সেন্স কি বলে দেখো, খেয়াল করো। আমি কিসের সমীকরণ বের করছি? আমি স্যার বের করছি বৃত্তের সমীকরণ। এখানে যদি x1 বিয়োগ x2 দিই, তাহলে কি আমি x স্কয়ার টার্মটা পাবো? এখানে যদি y1 বিয়োগ y2 দিই, তাহলে y এর সঙ্গে y1 মানে একটা ফিক্সড পয়েন্ট, গুণ করলে কি আমি y স্কয়ার টার্মটা পাবো? না, পাবো না। তাহলে তো বৃত্তের সমীকরণই হবে না। তাহলে দেখো x বিয়োগ x1, x বিয়োগ x2, y বিয়োগ y1, y বিয়োগ y2। y দুইবার লাগবে উচ্চারণ করা মুখে, x ও দুইবার উচ্চারণ করতে হবে মুখে। দুইবার উচ্চারণ না করলে তো আমি x আর x গুণ করলে x স্কয়ারটা পাবো না। বৃত্তের সমীকরণে তো x স্কয়ার y স্কয়ার থাকতেই হবে। বুঝতে পেরেছো? সুতরাং এটা যদি y1 y বিয়োগ y2 দাও, x1 বিয়োগ x2 দাও, একটা সরলরেখা সমীকরণ হয়ে যাবে, নট সার্কেলের ইকুয়েশন হবে না কিন্তু। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। 12 নম্বরের ম্যাক্সিমাম অঙ্ক একই, এই সূত্র দ্বারা করবো, অথবা তুমি ওইভাবে করতে পারো, ঠিক আছে? আমাদের মনে হয় সময় শেষ হয়ে যাবে, তো তোমাদের এই এই পর্যন্ত আজকে থাকুক, এই পর্যন্ত থাকুক। এই অঙ্কগুলা তোমরা বাসায়, তোমাদের জন্য কাজ দিলাম 12-র 1-2, এই দুইটা অঙ্ক কম করে করো। 12-র 1-2 আর 12-র 5, 12-র 1-2 আর 5 করো। পারো না পারো অথবা না পারো সমস্যা নেই, একটু চেষ্টা করো। 12-র আমি থিওরি পড়ালাম 12-র জন্য, এটা 12-র জন্য থিওরি, ঠিক আছে? 12-র 1, 12-র 2 আর 12-র 5, এই তিনটা অঙ্ক চেষ্টা করে দেখো তো, কথা পারার কথা। ওকে।